আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কাছাড়ে 142টি কেন্দ্রে নিয়োগ পরীক্ষা, জেলা ম্যাজিস্ট্রেটের নিষেধাজ্ঞা, আসাম সরকার উচ্চ মাধ্যমিক স্তরের তৃতীয় শ্রেণীর পদগুলির জন্য রাজ্য স্তরের নিয়োগ কমিশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের জন্য বিভিন্ন রাজ্য সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদগুলিতে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা পরিচালনা করতে চলেছে। আসামের মাধ্যমিক শিক্ষা বোর্ড শ্রেণী তৃতীয় পদগুলির জন্য রাজ্য স্তরের নিয়োগ কমিশনের পক্ষ থেকে আগামী 15 সেপ্টেম্বর কাছাড় জেলার 142টি পরীক্ষা কেন্দ্রে এই লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। এর পরিপ্রেক্ষিতে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা এক নির্দেশে জানিয়েছেন যে সম্পূর্ণ পরীক্ষা প্রক্রিয়া চলাকালীন পরীক্ষার স্থান এবং এর আশেপাশে শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করতে যাতে না পারে এবং পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে যাতে না পারে স্বাস্থ্য বা নিরাপত্তা বা জনসাধারণের শান্তির ব্যাঘাত বা দাঙ্গাদ্বন্দ্বের সৃষ্টি না হয় এর জন্য বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারার অধীনে উপরোক্ত কার্যকলাপের উপর বিধিনিষেধ আরোপ করে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা নিষেধাজ্ঞা জানিয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে পরীক্ষার্থী, লেখক এবং কর্মকর্তা ব্যতীত কেন্দ্রগুলি পরিচালনা ও পর্যবেক্ষণের জন্য নিযুক্ত ব্যক্তি ছাড়া লোক সমাগম হতে দেওয়া হবে না। পরীক্ষার্থীদের দ্বারা পরীক্ষার হলে নিষিদ্ধ জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে না। মোবাইল ফোন এমনকি সুইচ অফ মোডেও নিয়ে যাওয়া যাবে না। কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি বা প্রোগ্রামেবল ডিভাইস বা স্টোরেজ মিডিয়া নিয়ে যাওয়ার অনুমতি নেই। ডিভাইস যেমন স্মার্ট ঘড়ি, স্বাস্থ্য ব্যান্ড, ইলেকট্রনিক পেন, স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস, ইয়ারফোন, মাইক্রোফোন বা অন্য কোনো ডিভাইস নিয়ে যাওয়ার অনুমতি নেই যা সুইচ অফ মোডে যোগাযোগ হিসাবে ব্যবহার করা যায়। ক্যালকুলেটর, পেন ড্রাইভ, কাগজের বিট ইত্যাদি পাঠ্য উৎপাদন, লিখিত অথবা মুদ্রিত এবং অনিবার্য উপায় অবলম্বন করার জন্য ব্যবহার করা যেতে পারে এমন কোনো আইটেম নিয়ে যাওয়ার অনুমতি নেই। এই ঘোষণা লঙ্ঘনে আইনের প্রাসঙ্গিক বিধানের অধীনে শাস্তিযোগ্য হবে বলে ওই নিষেধাজ্ঞায় জানানো হয়েছে। অপরদিকে দুর্গাপূজায় সরকারি 50,000 অনুদানের দাবিতে অনড় বাঙালি নবনির্মাণ সেনা। করিমগঞ্জ জেলা শাসক কার্যালয়ে বাঙালি নবনির্মাণ সেনা রাজনৈতিক দলের করিমগঞ্জ জেলা কমিটির সদস্যরা উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন। এই স্মারকপত্রে তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দুর্গাপূজার জন্য আসামের প্রতিটি স্থাপিত মন্দির ও রেজিস্টার্ড ক্লাবকে 50,000 টাকা করে সরকারি অনুদানের দাবি পেশ করেন। বিগত কয়েক বছর থেকে বিএনএস এই দাবি উত্থাপন করে আসছে। বিগত বছর মাত্র 10,000 করে সরকারের বরাদ্দ অনুমোদন নিয়ে বিএনএস সাময়িকভাবে ধন্যবাদ জানিয়েছে, কিন্তু তাদের পূর্বতন দাবি 50,000 না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে বাঙালি নবনির্মাণ সেনার সদস্য অভিজিৎ দেব বলেন যে আসাম সরকার বিহু মঞ্চগুলোকে যদি 50 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত অনুদান দিতে পারেন তাহলে আসামে 1/3 বাঙালির জাতীয় উৎসবে কেন দিতে নারাজ। অন্য সদস্য উত্তম দাস বলেন এই দাবি অনেক পুরনো। বিএনএসি সর্বপ্রথম এই দাবি উত্থাপন করে বিভিন্ন মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আর যতদিন পর্যন্ত 50,000 দেওয়া হবে না ততদিন পর্যন্ত এই অধিকারের লড়াই চলতেই থাকবে। আরেক সদস্য দীপ নবসূত্র বলেন আসামের 90% বাঙালি হয়তো জানেনই না বিএনএস এই বিষয়ে বিগত 4 বছর থেকে লড়াই করছে ও ফলস্বরূপ গত বছর 10,000 দিতে বাধ্য হয়েছে আসাম সরকার। তবে এটা আংশিক সফলতা মাত্র। বিএনএস এই দাবি নিয়ে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মহলে সোচ্চার হয়ে নবজাগরণ সৃষ্টি করে যাচ্ছে। আগামী দিনেও আসামে 1/3 বাঙালির এই অধিকারের লড়াই অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত না সরকার এই দাবি মানবে। এই দাবি অত্যন্ত ন্যায্য দাবি, তাই মুখ্যমন্ত্রীকে দ্রুত এর ব্যবস্থা করতে হবে। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন অরিন্দম দেব, সুজিত গুপ, দীপঙ্কর দেব পুরকায়স্থ সহ অন্যরা। অপরদিকে চলতি মাসেই বড় খবর পেতে পারেন কেন্দ্রীয় কর্মীরা। এই মাসেই সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে চলেছে। এই খবর নিশ্চিতভাবে কর্মীদের খুশি করবে। মহার্ঘ ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মীদের বেতনও বাড়বে। বস্তুত প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে সরকারের অধীনে কর্মরত কর্মচারীরা ডিএ বৃদ্ধির অপেক্ষায় থাকেন, কারণ এই সুবিধা নিম্ন স্তরে কাজ করা কর্মীদের পাশাপাশি উচ্চতর পদে দায়িত্বে থাকা অফিসারদেরও দেওয়া হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানুয়ারি থেকে জুন 2024 পর্যন্ত আইসিপিআই আইডব্লিউ সূচকের তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কর্মীরা 2024 সালের জুলাই থেকে 3% হারে বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন। প্রকাশিত তথ্য অনুযায়ী সরকার মহার্ঘ ভাতা 3% বৃদ্ধি করতে পারে, যা পরে এটি 53% হবে। এটি আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত ছিল। এখন মনে করা হচ্ছে 25 সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে
এ ব্যাপারে কিছু ঘোষণা হতে পারে। এমন পরিস্থিতিতে মাসিক 50,000 টাকা বেতন পাওয়া কর্মীর বেতন বাড়বে 1500 টাকা। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার, যা পরে ডিএ ভাতা বাড়িয়ে 50% করা হয়। এটাও মনে করা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা আগের মাসগুলির অপেক্ষা পাবেন। জানা গিয়েছে 2023 সালে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল সরকার 18 অক্টোবর। সরকারের এই ঘোষণায় উপকৃত হবেন কোটি কোটি কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীরা। অপরদিকে গৃহবধূ মৃত্যুর ঘটনায় স্বামী শ্বশুর সহ গ্রেফতার 3। বড়খলা বিধানসভা কেন্দ্রের পশ্চিম জারেলতলায় এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় গ্রেফতার হলেন 3 জন। গত 3 সেপ্টেম্বর হাবিবা বেগম বড়ভুইয়া নামের ওই মহিলার ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার হয় নিজ বাড়িতে। মৃত হাবিবার কপালে আঘাতের চিহ্ন থাকায় তার বাবার বাড়ির লোকজন গত 5 সেপ্টেম্বর মেয়েকে খুনের অভিযোগে গৃহবধূর শ্বশুর আব্দুল কাদের লস্কর, স্বামী আবু হানিফা লস্কর, ননদ নানি বেগম লস্করকে অভিযুক্ত করে বড়খলা থানায় মামলা দায়ের করে ন্যায় বিচারের দাবি জানান। এরপর বড়খলা পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার 3 অভিযুক্ত শ্বশুর আব্দুল কাদের লস্কর, স্বামী আবু হানিফা লস্কর, ননদ নানি বেগম লস্করকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে বুধবার শিলচর আদালতে তুলে আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। অপরদিকে ভোজ্য তেলে স্বনির্ভরতা অর্জনই লক্ষ্য বললেন অতুল বোরা। কাছাড়ে ওয়েল পাম্প প্রকল্পের সূচনা। কাছাড় জেলায় রাষ্ট্রীয় মিশন ভোজ্য তেল ওয়েল পাম্প অভিযানের অধীনে মেগা ওয়েল পাম্প প্ল্যান্টেশন ড্রাইভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের কৃষি, উদ্যান শস্য, পশুপালন, সীমান্ত সুরক্ষা ইত্যাদি বিভাগের মন্ত্রী অতুল বোরা। বুধবার উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সিংকে সঙ্গে নিয়ে উদারবন্দের শালগঙ্গা এই প্রকল্পের সূচনা করেন মন্ত্রী বোরা। জেলা প্রশাসন, কৃষি বিভাগ, গোদরেজ এগ্রোভেট আয়োজিত তৈল পাম্প তেল রোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধনী সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অতুল বোরা বলেন, ভারতে ভোজ্য তেল আমদানির ফলে প্রতি বছর এক বিরাট অঙ্কের টাকা বিদেশে চলে যাচ্ছে। তাই পাম তেল চাষের মধ্য দিয়ে ভোজ্য তেল স্বনির্ভরতা অর্জনই সরকারের মূল লক্ষ্য। কৃষকদের এই চাষে উৎসাহ দিতে সরকার নানা কার্যক্রম হাতে নিয়েছে। তাদের আর্থিক সাহায্য সহ কারিগরি শিক্ষাও দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। শুধু কৃষক সমাজই নয়, সরকারের পদক্ষেপের ফলে কৃষিকাজে এগিয়ে আসছে যুব সমাজও। তারা নিজেদের নিয়োজিত করছে ফলমূল, শাকসবজি চাষ ও পশুপালনে। পরে বিধায়ক মিহিরকান্তি সিং তার বক্তব্যে বলেন, রাজ্য তথা কেন্দ্র সরকারের কৃষি ও কৃষকদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এবং ক্ষিপ্রতার সঙ্গে এসব প্রকল্পের বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। কৃষি আধিকারিকরা তাদের বক্তব্যে জানান, কাছাড় জেলা এবার 1,500 হেক্টর জমিতে তৈল পাম্প রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে কৃষি বিভাগ। এই গাছ বিভিন্ন পোকামাকড় ও রোগ প্রতিরোধেও সহনশীল। অন্যান্য বাণিজ্যিক তেল বীজের চাষের তুলনায় ওয়েল পাম্প চাষে আনুষঙ্গিক খরচও কম। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পঙ্কজনাথ দাস, কৃষি বিভাগের যুগ্ম সঞ্চালক আব্দুল বাতিন চৌধুরী, জেলা কৃষি আধিকারিক ডক্টর AR আহমেদ, জেলার সহকারী কমিশনার জোনালী দেবী, কার্যনির্বাহী বাস্তুকার প্রশান্ত দাস, বিভাগীয় মহকুমা কৃষি আধিকারিক ডক্টর নিখিল চন্দ্র দাস, জয়নাল আবদিন, আসাম গণপরিষদের নেতৃবৃন্দ এবং গোদরেজ এগ্রোভেটের সৌম্যদীপ দত্ত সহ আরও অনেকেই। অপরদিকে জুলবাড়ি ডেফলালা জিপি বহাল রাখার দাবিতে আন্দোলনের হুমকি। পাথারকান্দি ব্লকের জুলবাড়ি ডেফলালা জিপি বিধানসভা ডিলিমিটেশনের আগে ছিল পাথারকান্দি বিধানসভায়। ডিলিমিটেশনের পর সেই জিপি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে চলে যায়, কিন্তু বর্তমান পঞ্চায়েত ডিলিমিটেশনের প্রকাশিত নতুন তালিকায় জুলবাড়ি ডেফলালা জিপি পাথারকান্দি এবং দক্ষিণ করিমগঞ্জ বিধানসভায় ভাগাভাগি হয়ে যায়। একটি অংশ কেটে দলছড়া জিপিতে ও আরেকটি অংশ কাবাড়িবন জিপিতে জুড়ে দেওয়া হয়। এই তালিকা প্রকাশ হওয়ার পরই এলাকায় জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ মর্মে ডেফলালা বাজারে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয়রা জানান, জুলবাড়ি ডেফলালা জিপি যেভাবে আগে ছিল সেভাবেই রাখতে হবে। প্রয়োজনে অন্য জিপি থেকে যদি কোনো এলাকা এই জিপিতে অন্তর্ভুক্ত করা হয় তাহলে তাদের কোনো আপত্তি নেই। এ বিষয়ে স্থানীয়রা প্রতিবাদী সভার মাধ্যমে বিধায়ক সহ সার্কেল অফিসার এবং জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের কথায়, জিপি স্থানান্তরিত হলে খেটে খাওয়া দিনমজুর মানুষ অনেক অসুবিধার সম্মুখীন হবেন। জিপি সংক্রান্ত বিভিন্ন কাজে মানুষকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যেতে হবে। নির্বাচন কমিশন সহ সরকার তাদের এই দাবি বিবেচনা না করলে তারা গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এদিন সভা শেষে একটি বিশেষ কার্যকরী কমিটিও গঠন করা হয়। এই কার্যকরী কমিটি জিপির নাম বহাল রাখার জন্য সব ধরনের সংগ্রাম চালিয়ে যাবে বলে জানান সবার উদ্যোক্তারা। এমনকি তারা এই কমিটির মাধ্যমে সিও সহ ডিসিকে স্মারকপত্র দেবেন বলেও জানা যায়।
অপরদিকে সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কংগ্রেসের যুদ্ধ অব্যাহত থাকবে, এই মন্তব্য করেছেন কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ। নগাঁও জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে কংগ্রেসের 3 সাংসদকে সংবর্ধনা জানানো হয়। নগাঁও জেলা গ্রন্থাগারে কংগ্রেসের সভাপতি প্রশান্ত শইকিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যোরহাট, নগাঁও এবং ধুবড়ীর সংসদীয় কেন্দ্রের সাংসদ গৌরব গগৈ, প্রদ্যুৎ বরদলৈ এবং রকিবুল হোসেনকে জেলা কংগ্রেস, মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস, এনএসইউআই সেবা দলের তরফে সংবর্ধনা জানানো হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে গৌরব গগৈ বলেন, কংগ্রেস দল একটি বৃহৎ পরিবারের মতো, কংগ্রেসের সবাই সমান, কংগ্রেসের সাম্প্রদায়িকতার স্থান নেই। বিজেপির কঠোর সমালোচনা করে তিনি বলেন, বিজেপি যেরকম সাম্প্রদায়িক রাজনীতি করে আসামে এক অসুস্থ বাতাবরণ গড়ে তুলেছিল, তার বিরুদ্ধে জনগণই নীরবে আওয়াজ দিয়েছে। যোরহাটে বিজেপির সব অভিসন্ধি বানচাল করে দেন সব ধর্মের মানুষ। যোরহাটের জনগণ বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি প্রত্যাখ্যান করেছেন। সমাগত উপনির্বাচনের কথা উল্লেখ করে অনাগত দিনে কংগ্রেস দলকে অধিক শক্তিশালী করার জন্য দলের কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান গৌরব। লোকসভা নির্বাচনে উজানে বিজেপির অহংকার, ধুবড়ীতে এআইইউডিএফের পতন এবং নগাঁওয়ে শঙ্কর আজানের আদর্শ জনগণই তুলে ধরেছেন বলে সাংসদ গগৈ মন্তব্য করেন। অন্যদিকে সাংসদ প্রদ্যুৎ বরদলৈ বিজেপিকে কটাক্ষ করে বলেন, এখন আর আমি চালানি মাছ নই, নগাঁওয়ের জনগণই আমাকে স্থানীয় বলে আপন করে নিয়েছেন। এখন তিনি ঘরবাড়ি নগাঁওতে করেছেন। নগাঁওর সাংসদ হতে পেরে তিনি সৌভাগ্যবান বলে মন্তব্য করেন। কারণ আসামের রক্ষণস্থল এই নগাঁও মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের পুণ্য জন্মভূমি। সেজন্য নগাঁওর সাংসদ হিসেবে তিনি সর্বদা গৌরব অনুভব করেন বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, সামাগুড়ি কেন্দ্রের উপনির্বাচনের পূর্বে নগাঁওর সাংসদ কেন্দ্রের বিভিন্ন নাচঘরে গিয়ে মঙ্গলবার সন্ধ্যায় জনগণের সঙ্গে মত বিনিময় করেন। অপরদিকে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করলে কড়া ব্যবস্থা, সতর্ক করলেন ডক্টর ইউনূস। আইন হাতে তুলে নিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন না, ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয় এমন কোনো কাজ করবেন না। হাসিনা পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার 1 মাস পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই বার্তাই দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনা সরকারের পতনের পরই দেশ জুড়ে হিংসার শিকার হন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। এখনো পর্যন্ত তার রেশ চলছে। গত সপ্তাহে খুলনায় নবীকে নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তি করার অভিযোগে উৎসব মণ্ডল নামের এক হিন্দু কিশোরকে পুলিশ ও সেনার হাত থেকে ছিনিয়ে নিয়ে মেরে ফেলার চেষ্টা করে ধর্মান্তরা। গুরুতর জখম ওই কিশোরকে অজ্ঞাত ঠিকানায় সেনা হাসপাতালে রেখে চিকিৎসা চলছে। সে বর্তমানে সুস্থ হওয়ার পথে। আইন হাতে না তোলার যে বার্তা এদিন অধ্যাপক ইউনূস দিয়েছেন, এটি এই ঘটনাকে সামনে রেখেই বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, যারাই আইন শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করবে তাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে এদিন হুঁশিয়ারি অন্তর্বর্তী সরকার প্রধানের। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না। স্বৈরাচার মুক্ত দেশ করতে এবং গণতান্ত্রিক দেশের জন্য তিনি আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয়। আমরা যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি। আমরা যাতে সকলেই দাবি করতে পারি যে এই দেশটি আমাদের। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। 33 মিনিটের ভাষণে অধ্যাপক ইউনূস একই সঙ্গে সব অন্যায়ের প্রতিকারের প্রতিশ্রুতিও দিয়েছেন। বলেছেন, আমরা আমাদের দায়িত্বকালে যথাসম্ভব সব সমস্যার সমাধানের চেষ্টা করব। তিনি বলেন, আমাদের সরকারের প্রথম মাস কাটলো, দ্বিতীয় মাস থেকে আমরা নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে নতুন শ্রমিক মালিক সম্পর্কের সূচনা করতে চাই। এটা দেশের সবার কাম্য। দেশের নতুন প্রজন্ম নির্ভয়ের জন্য তাদের ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যেতে পারে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। বাংলাদেশে পোশাক ও ঔষধ শিল্পে দাবি দেওয়া নিয়ে অসন্তোষের জের ধরে কারখানা বন্ধ রাখতে বাধ্য করার কথা তুলে ধরে তিনি শ্রমিক ও মালিক উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধান করার কথা বলেন। শ্রমিকদের কারখানা চালু রাখার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, মালিক শ্রমিক উভয় পক্ষের পক্ষে আলোচনা করে এসব সমস্যার সমাধান আমরা অবশ্যই বের করব। আপনারা কারখানা খোলা রাখুন, অর্থনীতির চাকা সচল রাখুন, দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন। আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। দায়িত্ব নেওয়ার 1 মাসের মাথায় তৃতীয়বার দিন দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। ছাত্র জনতার প্রবল আন্দোলনে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা।
এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ কয়েক বছরের শাসনের অবসান ঘটে। সরকার পতনের 3 দিন পর 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বঙ্গভবনে শপথ গ্রহণ করেন। সেদিনেই জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।